শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান। অবশেষে কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি, শিগগিরই সার্চ কমিটি গঠন করে নতুন নিয়োগ। কাতারের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব, বিনিয়োগের পরিবেশ উন্নয়নে জোর দিয়েছে বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। বেপরোয়া ব্যাটারি রিকশা তোয়াক্কা করে না আইনের, ঢাকা গাজীপুরের ভাড়া দিনে আয় 120 কোটি টাকা, নিবন্ধনের আওতায় আনার দাবি। 37 বছর ধরে বাংলা রিকশা চালাই, কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি। পুলিশ প্রশাসনে কিছু কয় না, যেদিকে মন চায় এদিকে যায়। চাইলেই একজন 5 টাকা রিকশা বের করে যে রিকশার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। রানা প্লাজা ধসের এক যুগেও শেষ হয়নি বিচার, শুধু স্মরণেই সীমাবদ্ধ দিনটি। আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় শ্রম অধিকার নিশ্চিতের দাবি। এবং পর্যটক হত্যায় পাকিস্তানকে অভিযুক্ত করল দিল্লি, বন্ধ সীমান্ত, স্থগিত পানি চুক্তি, ভারত ছাড়তে পাকিস্তানিদের 48 ঘন্টার নোটিশ। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন। রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার রাত 1টার দিকে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের আহ্বায়ক ডক্টর তানজিম উদ্দিন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতির কথা জানান তিনি। এর পরপরই অনশন ভেঙে আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব পালন করবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান। ভিসির অব্যাহতিতে কুয়েটে দিনব্যাপী রয়েছে আনন্দ মিছিল সহ বিভিন্ন কার্যক্রম। আর এই নিয়ে আরও তথ্য জানতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আপনার থেকে জানতে চাই যে দাবি আদায়ের পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর আজ শিক্ষার্থীদের কি কি কর্মসূচি রয়েছে এই আজকের আনন্দ কার্যক্রমকে নিয়ে জানাবেন। অনেক এর মধ্যে আমরা দেখেছি গতকাল রাতে ভিসির অব্যাহতির যে খবর, সেই খবর বের হওয়ার পর থেকেই কিন্তু উল্লাসে মেতেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে গতকাল রাত 1টার পর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা, তারা উল্লাস করেছেন এবং যারা অনশনে বসেছিলেন তারা কিন্তু তাদের অনশন ভেঙে তারপর উল্লাসে যোগ দিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু উল্লাসে, বিশেষ করে যারা অনশনে বসেছিলেন তারা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে ছিলেন এবং আমরা দেখেছি যে গত প্রায় 2 মাস ধরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে কেন্দ্র করে এখানে কিন্তু আন্দোলন চলে আসছিল এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ উত্তাপ ছিল, কিন্তু সেই উত্তাপ কিন্তু এখন একেবারেই শেষ হয়েছে বললে চলে এবং বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরে এসেছে। আমরা দেখেছি যে সকাল নাগাদ কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু ক্যাম্পাসে এসেছিল এবং তারা বেশ কয়েকজন এসে কিন্তু তারা উল্লাস করেছে এবং এখানে দুর্বার বাংলার যে চত্বর রয়েছে সেখানে এসে কিন্তু তারা এখানে দেখেছি যে পতাকা উড়িয়ে কিন্তু তারা উল্লাস করেছেন এই দুর্বার বাংলার চত্বরে এবং টানা 57 ঘন্টা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যারা অনশনরত শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু অনশনে ছিলেন এবং তারপরেই আমরা দেখেছি যে গতকালকে শিক্ষা উপদেষ্টা এসেছিলেন এবং অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারপরে এখানে ইউজিসির যে প্রতিনিধি দল তারাও কিন্তু এখানে ছিলেন
এবং তারা কিন্তু রাতেও ছিলেন এবং শিক্ষার্থীদের যে অনশন ভাঙার যে সময়টা সেই সময়টাতেও কিন্তু ইউজিসির সদস্যরা এখানে ছিলেন। সব মিলিয়ে বললে চলে যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস জুড়ে কিন্তু এখন বেশ উল্লাস এবং আনন্দ করছে এখানকার শিক্ষার্থীরা। তাদের যে একটাই দাবি ছিল যে এখানকার ভিসি মোহাম্মদ মাসুদ তার পদত্যাগের এক দফা দাবিতেই কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের এই দাবি পূরণ হওয়াতে কিন্তু তারা অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি পূরণ করা হয়েছে তা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সকলকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং অনশন ভেঙে তারা আবারও উল্লাসে যোগ দিয়েছেন এবং তারা চাচ্ছেন যে খুব দ্রুতই যেন আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তো অনেক আমার কাছে এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। মূলত প্রেক্ষাপটটি হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া হিসাবে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল শুরু হয়, রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সে মিছিল শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা জানান স্বৈরাচারের বিরুদ্ধে কুয়েটের এই ঘটনা একটি উদাহরণ হিসেবে থাকবে। একই সাথে ক্যাম্পাসগুলোতে আগামীতে আর কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ দেখতে চান না বলেও জানান শিক্ষার্থীরা। ভবিষ্যতে আর কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃত্ববাদী ব্যবস্থা যেন গড়ে না ওঠে সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। তা কুয়েটের যে দলান্ধ ভিসি মাসুদ সেই পদত্যাগ হয়েছে, এর মাধ্যমে আমরা যেটি বার্তা পাচ্ছি সেটি হলো যে 5 আগস্ট পরবর্তী এই জুলাইয়ের বাংলায় কোনো ধরনের স্বৈরাচার দীর্ঘস্থায়ী হতে পারবে না। কুয়েটিয়ানদের জন্য একটা আনন্দের দিন। আমরা সাবেক কুয়েটি আমরা অনেক গর্বিত বোধ করতেছি। আমরা আন্দোলনের মাধ্যমে আরেকটা ফেসিবাদকে রুখে দিতে পারছি। আমরা আশা করব যে প্রশাসন আন্তরিক হবেন এবং শিক্ষার্থীদের এবং জনতার যে দুর্ভোগ না হয় তাদের দাবিগুলো যথাযথভাবে আমলে নিয়ে এটিকে পূরণ করার ব্যবস্থা করবেন। এদিকে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কাতারের সাথে আরও গভীর অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর সৌদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠকে উচ্চ পর্যায়ের যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে বিনিয়োগের সুযোগ এবং অবকাঠামোগত সহায়তার মাধ্যমে কাতারের শিল্প উদ্যোগকে সহজ করতে বাংলাদেশের আগ্রহ ও প্রস্তুতির ওপর জোর দেন তিনি। এছাড়া 725 জন বাংলাদেশি সেনা নিয়োগে কাতারের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। পরে লুসাইল সিটিতে কাতারের বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সাথে পৃথক বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন পরিবহন, ব্যাংকিং এবং পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথাও। কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি, পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর, যারা টপ ইনভেস্টর, তারা যেন বাংলাদেশে আসে। বাংলাদেশ তাদেরকে, কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান উপদেষ্টা কাতারের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এখন ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় গন্তব্য। অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে অনেক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি নরওয়েজিয়ান টেলিকম অপারেটর টেলিনরের উদাহরণ টেনে বলেন কিভাবে প্রতিষ্ঠানটি লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। If you look at population as a market, Bangladesh alone is a big market. And then my colleagues were showing that it's not only Bangladesh alone, it's the whole region. It's a kind of unified economic region.
with Bhutan, with Nepal, with the Seven Sisters of India. Nature has put them into one basket. You can't escape that. সাভারে রানা প্লাজা ধসের 12 বছর পেরিয়ে গেলেও আজও বিষাদের ছায়া তেমনই গভীর। 2013 সালের এই দিনে প্রাণ হারানো সহকর্মীদের স্মরণে শ্রদ্ধা জানাতে রানা প্লাজার সামনে হাজির হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে সাভারের রানা প্লাজার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার থেকে জানতে চাই, রানা প্লাজার দুর্ঘটনাস্থলে আজ কোনো কর্মসূচি রাখা হয়েছে কিনা, আর নিহত স্বজন ও আহতরা সেখানে উপস্থিত আছেন কিনা এবং তারা কি বলছেন? অনেক আপনি যেমনটি বলছিলেন 2013 সালের 24 এপ্রিল কিন্তু এই রানা প্লাজার, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে, রানা প্লাজা কিন্তু এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। 1138 জন শ্রমিক কিন্তু নিহত হয়েছিল সেদিনের রানা প্লাজা ধসের ঘটনায়, এবং সেদিন কিন্তু প্রায় 2000 শ্রমিক আহত হয়েছিলেন। তারা কিন্তু যারা সেদিন নিহত হয়েছেন তারা কিন্তু এখানকার আহত শ্রমিকরা বলছেন মরে গিয়ে বেঁচে গেছেন, এবং যারা আহত অবস্থায় রয়েছেন তারা বলছেন তারা বেঁচে থেকেও যেন মৃত্যুর মতো বেঁচে আছেন, পঙ্গুত্ব বরণ করে তারা কিন্তু অসহায় দিন যাপন করছেন, এবং তাদের যে কোনো পুনর্বাসন হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা সঠিকভাবে হয়নি। প্রথম দিকে তারা প্রাথমিক চিকিৎসা পেলেও কিন্তু তারা এখন যেভাবে পঙ্গুত্ব বরণ করে ভয়াবহ আঘাত নিয়ে বেঁচে আছেন, তারা আসলে বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো একটা অবস্থার মধ্যে তারা রয়েছেন। তাদের চিকিৎসা নিশ্চিত হয়নি, এবং 12 বছরেও আসলে রাজনৈতিক কারণে বিচার পুরোপুরি নিশ্চিত হয়নি এমন অভিযোগ কিন্তু এখানে আহত শ্রমিক যারা রয়েছেন তারা করছেন, এবং নিহত যেসব শ্রমিক রয়েছে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসছেন। তারাও কিন্তু কান্না জড়িত কণ্ঠে বলছেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, এবং অনেকেই আসলে এই কারখানায় যে 1138 জন নিহত হয়েছে তাদের মধ্যে ছিলেন। তারা কিন্তু তাদের পরিবারগুলো কিন্তু মোটামুটি অসহায় এবং দুর্বিষহ জীবনযাপন করছে। তারা সেই সব শ্রমিকের আত্মীয় স্বজন, নিহত শ্রমিকের আত্মীয় স্বজন এবং আহত শ্রমিকরা কিন্তু এখানে ক্ষতিপূরণের দাবিতে আজকে এখানে এসছেন, এবং বিভিন্ন শ্রমিক সংগঠন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসছেন। তারা বলছেন এই রানা প্লাজার এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য, এবং রানা প্লাজার যে পতিত জমিটি রয়েছে সেটিকে অধিগ্রহণ করে একটি হাসপাতাল এবং শ্রমিকদের কল্যাণে সেটি নিবেদিত করা সহ রানার বিচার নিশ্চিত করা, এবং বিশেষ করে আহত শ্রমিকরা বলছেন রানার ফাঁসি কার্যকরার দাবি কিন্তু তারা করছেন, এবং সেই লক্ষ্যে সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এখানে আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন। এই ছিল রানা প্লাজার সামনে। রানা প্লাজা ধসের 12 বছর পেরিয়ে গেলেও আজও হয়নি তার সুষ্ঠু বিচার। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রানা প্লাজার সামনে থেকে। প্রতিদিন ঢাকা ও গাজীপুরের ব্যাটারি চালিত অটোরিকশা থেকে আয় 120 কোটি টাকার বেশি। কার পকেটে যায় এই বিশাল অঙ্কের টাকা? কিভাবে ডিপিডিসির চোখ ফাঁকি দিয়ে রিচার্জ হয় এই সমস্ত ব্যাটারি চালিত রিকশার ব্যাটারিতে, সেই অনুসন্ধান করেছে এখন টেলিভিশন। বিস্তারিত হাবিবুর রহমান হৃদয়ের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদনে দেখবেন। দাম্ভিকতা। ব্যাটারি চালিত রিকশা যেতে দিতে হবে গুলশান বনানীর সড়কে। এ যেন মগের মুল্লুক। থামাতে আসলি হামলা। হামলার হাত থেকে রক্ষা পায়নি বিদেশি নাগরিক, পথচারী ও সাংবাদিকরাও। হামলার এই দৃশ্য দেখেও নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন পুলিশ, যেন কিছুই করার নেই। ব্যাটারি চালিত রিকশার চালকরা এমন সাহস কোথায় পেল, খুঁজবে এখন টিভি। অনুসন্ধান করে দেখা যায় 5 আগস্টের পরে নতুন রিকশা তৈরির সংখ্যা বেড়েছে আগের থেকে প্রায় দ্বিগুণ। দেশি রিকশার বডি আর চায়নার ব্যাটারি মিলিয়ে 2 দিনই তৈরি হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। আইনি ভিত্তি না থাকলেও এই ব্যক্তি 20 বছরের বেশি সময় ধরে রিকশা বানান। তবে ব্যাটারি চালিত রিকশা বানানো শুরু করেছেন বছর 10 হলো। ব্যাটারি কিনে নিয়ে এক দোকান থেকে, বডি কিনে নিয়ে এক দোকান থেকে, এরকম পার্ট বাই পার্ট দোকান থেকে অন্য জায়গা থেকে মাল কিনে এনে জড়ো করে তারপরে বানাই। আমি 8 মাসের ভিতরে বানাইছি প্রায় 115টা।
সড়ক ঘুরে দেখা গেল পায়ে চালানো রিকশার সংখ্যা কমছে আশঙ্কাজনকভাবে। অপেক্ষাকৃত কম কষ্টের যান হওয়ায় অনেক রিকশা চালকদের পছন্দের তালিকায় ব্যাটারি চালিত রিকশা। আগে আসছিলাম টেক্সটাইল মিলে, এই জগতে আইসি আজকে 3-4 বছর। 400 টাকা জমা দিয়ে লাই আর নিজের পকেট খরচ 100-200 আর 400-500 টাকা করে দেওয়া যায়। রেলে ওই আমার ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে টাকা গেছিল 4-5 লাখ টাকা গেছে। 4-5 লাখ টাকা যাওয়ার পরে মনে করুন যে আমি ঋণে বসতে পরে মনে হয় ঢাকায় আইছি। আমি এই কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি, 37 বছর ধরে বাংলা রিক্সা চালাই। রাস্তায় নেই চাঁদাবাজি, পুলিশও কিছু বলছে না, তাই সব সড়কে চলতে পারেন রিকশা চালকরা। তেজগাঁ এলাকার ভিতরে চালাইতে হলে 2400 টাকা লাগবো, আবার নাকাল ভাড়া চালাইতে হলে এটা আবার ভিন্ন 1200 টাকা। এখন আর কোনো ভাগ নেই, এখন সব জায়গায় চলে। না, রাস্তায় কোনো সমস্যা নাই এখন, আল্লাহর রহমতে পুলিশ প্রশাসনে কিছু কয় না, যেদিকে মন চায় এদিকে যায়। ব্যাটারি চালিত রিকশা চার্জ হয় কিভাবে দেখতে চায় এখন টিভি। তেজগাঁও এলাকায় নেই কোনো নির্ধারিত চার্জ স্টেশন। রাস্তার পাশে মিটার নামিয়ে অথবা সরাসরি বৈদ্যুতিক খুঁটির তার থেকে বিশেষ পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করে গ্যারেজ মালিকরা। প্রতিদিন চার্জের জন্য গুনতে হয় 80 টাকা। আমি অফিসের লোক না, আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো লাইন বাইরে দেওয়া নাই। আমাদের প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান কোনো লাইন বাইরে দেওয়া নাই। এই যে বললো যে অফিসের লাইন না, হয়তো পারে তার মনে হয় সরকারি প্রতিষ্ঠানের কোনো লাইন উল্টাপাল্টা বলেন কেন? না, আমি যে স্টার্টটা সেই যে আমি ভাবছি আপনার ডিপিডিসির দেওয়া তথ্য বলছে বৈধ চার্জিং স্টেশন রয়েছে 2149টি। প্রতিদিন এই স্টেশনগুলোতে চার্জ করা যায় 20 থেকে 30টি রিকশা। সর্বোচ্চ হিসেব ধরলেও ডিপিডিসি প্রায় 70,000 ব্যাটারি চালিত রিকশা চার্জ দিতে পারে। তাহলে বাকি 39,30,000 ব্যাটারি চালিত রিকশা কিভাবে চার্জ হয়? বিভিন্ন স্টেশন যে 2150টা স্টেশন, এদের আবার হলো স্যাংশন লোড হচ্ছে 2 কিলোওয়াট থেকে শুরু করে 11 কিলোওয়াট পর্যন্ত আছে। সবগুলো একসাথে চার্জিং স্টেশন লাগায় এবং ফুল ক্যাপাসিটি ইউজ করে, তাহলে 26 মেগাওয়াট লোড লাগবে তাদের প্রতিদিন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের দেওয়া তথ্য বলছে ঢাকা ও গাজীপুরে 40 লাখের মতো ব্যাটারি চালিত রিকশা রয়েছে। দিনের রিকশা ভাড়া ন্যূনতম 300 টাকা। তাহলে মোট ব্যাটারি চালিত রিকশা থেকে আয় 120 কোটি টাকা। বছরের হিসেবে 43,800 কোটি টাকা আয় ব্যাটারি চালিত রিকশা থেকে। অনুমোদিত রিকশাগুলো ঢাকার রাস্তায় অনুমোদিত যে রুট আছে সেই রুটে চলতে পারে, এবং এর বাইরে যারা আছে তাদেরকে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি বন্ধ করে দিব। সুতরাং তারা কোথায় যাবেন? তারা শহরের বাইরে চলে যাবেন। এটা যেহেতু রিস্কি বান, এটা বাদ দিয়ে তারা অন্য ব্যবসায় যাবেন, এবং তারা বৈধতা চাইলে বৈধ রিক্সা নিয়ে রাস্তায় নামতে পারবেন, এবং একটা লোক 2টার বেশি লাইসেন্স পাবে না, এরকম ব্যবস্থা আমরা করে দেবো। কারণ এনআইডি বেস লাইসেন্স হবে। চাইলেই একদম 5টা রিক্সা বের করে যে রিক্সার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। বুয়েট তৈরি করছে নতুন ব্যাটারি চালিত রিকশার ডিজাইন। রাজধানীর ব্যাটারি চালিত রিকশা নিবন্ধনের আওতায় আনা গেলে নৈরাজ্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে মত সাধারণ মানুষের। আরিফ হোসেন, এখন, ঢাকা। সুনামগঞ্জে চলছে ধান কাটার ধুম। আজ থেকে শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম। কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে সরকার। উদ্বোধন করবেন খাদ্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে যশোরেও চলছে ধান কাটা ও মারাইয়ের ব্যস্ততা। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে গুলজার আহমেদ ও যশোরের নরেন্দ্রপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। তবে শুরুতে চলে যেতে চাই সিলেটে গুলজারের কাছে। গুলজার, আপনার কাছে জানতে চাই এবার বোরোর ফলন কেমন হয়েছে, আর লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ সম্ভব হচ্ছে কিনা, কি দেখছেন সেখানে সরজমিনে? দেখুন, আজকে আসলে কিছুক্ষণ আগেই যে খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি সুনামগঞ্জে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে যে তাদের সরকারিভাবে যে ধান সংগ্রহের কার্যক্রম সেটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন। এবার যেটি হচ্ছে যে সুনামগঞ্জে আমি সিলেট বিভাগের কথা যদি বলি, বিভাগে প্রায় 20,41,000 মেট্রিক টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ ইতিমধ্যে প্রায় 60 ভাগেরও বেশি ধান কর্তন করা হয়েছে, এটি কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবং সংগ্রহের কথা যদি বলি,
প্রতি বছরই আসলে সংগ্রহ নিয়ে কৃষকদের বরাবরই একটি আকর্ষণ থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। যদিও এবার ধানের দাম বৃদ্ধি করা হয়েছে প্রায় 36 টাকা কেজি এবং সিদ্ধ চাল যে সংগ্রহে সেটিও প্রায় 49 টাকা কেজি করা হয়েছে। দাম বাড়লেও সংগ্রহের পরিমাণ কিন্তু আনুপাতিক হারে আসলে বাড়েনি এবং কৃষকরা যে সিলেট অঞ্চলে যে 20,41,000 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে সেখান থেকে মাত্র 32,000 মেট্রিক টন ধান পুরো বিভাগে অর্থাৎ সিলেট বিভাগের যে 4 জেলা সেখান থেকে সংগ্রহ করা হবে, অর্থাৎ 1%-এরও নিচে সরকারিভাবে গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াটা যারা একদম প্রান্তিক কৃষক তাদের কাছে অনেকটা কঠিন, সুতরাং সরকারিভাবে দেওয়ার যে ঝুঁকি ঝামেলা এখান থেকে তারা আসলে বের হতে পারেন না, যার কারণে দেখা গেছে মধ্যস্বত্বভোগী বা ফরিয়া যারা আছে তাদের কাছে সাধারণ কৃষকরা আসলে ধান বিক্রি করে থাকেন। যেহেতু আজকে এই কার্যক্রম শুরু হয়েছে, ইতিমধ্যে কিছু কিছু কৃষক আছেন যারা খাদ্য গোদামে তারা জমা দিয়েছেন এবং এখানকার কৃষি কর্মকর্তা সহ জেলা প্রশাসন সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সংশ্লিষ্ট দপ্তরগুলো তারা এটি আসলে দেখভাল করবেন। যেহেতু কৃষি খাদ্য এবং ভূমি উপদেষ্টা আজকে এর উদ্বোধন করবেন, সেই উদ্বোধনের তার কথা শুনে আসলে বোঝা যাবে যে অন্যান্য বছরের তুলনায় এবারের যে সংগ্রহের ব্যতিক্রমতা বা তফাৎ আসলে কতটুকু এবং কৃষকরা আদৌ সরকারি যে দাম নির্ধারণ করা হচ্ছে সেই দামে ধান বিক্রি করতে পারেন কিনা বা পারবেন কিনা। এই বিষয়ে আসলে পরবর্তী হয়তো যিনি ভূমি উপদেষ্টা আছেন বা খাদ্য উপদেষ্টা আছেন তার কথা শোনার পর আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে এবারের কার্যক্রম আসলে কিভাবে শুরু হচ্ছে বা কতজন কৃষক আসলে সরকারি দামে বিক্রি হচ্ছে। তো আপাতত এইটুকু হচ্ছে আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। এবার চলে যেতে চাই যশোরে, সেখানে আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাই কৃষকরা এবার ধানের যে দাম নির্ধারণ করা হচ্ছে সরকারের তরফ থেকে তাতে করে তারা সন্তুষ্ট কিনা, পাশাপাশি ফলনেও তাদের আশানুরূপ ফলন তারা পেল কিনা, কি তথ্য আছে আপনার কাছে? গত বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছে। তারা বলছেন যে এবছর আসলে বাম্পার ফলন হয়েছে আবহাওয়া ভালো থাকার কারণে। তবে যে দাম সরকারের নির্ধারণ করা হয়েছে সেই দামের সাথে যে উৎপাদন খরচ সেটি সামঞ্জস্য রেখে আর কিছু দাম হলে তাদের হয়তো আরেকটু লাভ হতো, কারণ যে উৎপাদন খরচ বিশেষ করে সার, মাটি, তেল এই সমস্ত যে খরচ সেটি কিন্তু অন্য বছরের তুলনায় এবছর বেড়েছে। সেই তুলনায় যে কিষানের দাম, শ্রমিকের মূল্য সেটিও বেড়েছে। সে কারণে তারা বলছেন যে যদি ধানের দাম আরেকটু বেশি হতো তাহলে তারা আসলে একটু লাভবান হতো। এই যে পর্যায়ে রয়েছে তাতে তাদের যে ফসল উৎপাদন হচ্ছে তাতে সমান সমান হবে। যশোর থেকে এবছর 1,40,406 হেক্টর জমিতে যে বোরোর আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও কিন্তু এবছর 111 হেক্টর জমিতে কম হয়েছে। তার বিশেষ করে 1,40,295 হেক্টর জমিতে এই বোরো আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 4,58,624 মেট্রিক টন চাউল উৎপাদন হবে এবং এই জেলা থেকে 3,200 কোটি টাকার উপরে কিন্তু যে চাউল সেটি বিক্রির একটা টার্গেট রয়েছে কৃষকদের। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এবছর তাদের যে উৎপাদন সেটি ভালো হয়েছে, তবে দাম আরেকটু বেশি হলে তাদের জন্য খুশি হতো। আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারাও একই কথা বলছেন যে যে কৃষক পর্যায়ে যে ধান উৎপাদন হয়েছে সেই যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তাদের ছাড়িয়ে যাবে এমনটি জানিয়েছেন তারা। যদিও বলছেন যে চাষ কিছুটা কম হয়েছে, কারণ এই অঞ্চলের যে ভবদহ এলাকা রয়েছে সেই ভবদহ এলাকায় কিছু অঞ্চলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সে কারণেই কিন্তু চাষটি কম হয়েছে। তবে যে ক্ষেতের যে ফসল রয়েছে, যে উৎপাদন হয়েছে, সেক্ষেত্রে সেই লক্ষ্যমাত্রা তারা পৌঁছাতে পারবে যে ফলন বেশি হওয়ার কারণে। তারা বলছেন যে এই যে কিষানের দাম যদি কম থাকে তাহলে কিন্তু তারা উপকার হবে। তো সব মিলে এই ছিল ধান কাটার আমার কাছে সর্বশেষ খবর। অনেক কৃষকের স্বপ্ন যেন ধানের দামে কেনা, আর সেই ধান কাটা এবং মাড়াইয়ের সবশেষ খোঁজখবর রাখছিলেন সিলেট ও যশোর থেকে সহকর্মীরা। গেল এক বছরে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে ছাড়িয়ে গেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। এই সময় উৎপাদন বেড়েছে 41 মিলিয়ন ঘনফুট। আগামীতে উৎপাদন আরও 130 মিলিয়ন বাড়িয়ে জাতীয় গ্রিডে দৈনিক 265 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা করছে কর্তৃপক্ষ। আর এই লক্ষ্যে প্রায় 600 কোটি টাকা ব্যয়ে কয়েকটি অনুসন্ধান কূপ ও ওয়ার্ক ওভারের কাজ চলমান। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেটের হরিপুর দেশের প্রথম গ্যাস ক্ষেত্র।
1955 সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই জ্বালানি চাহিদা পূরণে নিত্য নতুন সংযোজন ঘটাচ্ছে গ্যাস ক্ষেত্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড। সর্বশেষ গ্যাস ক্ষেত্রটির 10 নম্বর কূপে তেল আবিষ্কৃত হয়, কিন্তু একই কূপে গ্যাসেরও সন্ধান পাওয়ায় তেলের জন্য নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিলেট 10X নামে কূপটির উন্নয়ন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আর 10 নম্বর কূপ থেকে ভবিষ্যতে পাওয়া যাবে দৈনিক 20 মিলিয়ন ঘনফুট গ্যাস। সিলেট 10-এর পাশাপাশি 10X একটা কূপ ওখানে হবে। ওখানে যে টার্গেট ছিল আমাদের 3300 মিটার, সেই জায়গাটাতে আমরা অনেক কমপ্লেক্সিটির কারণে 10-এ আমরা যেতে পারিনি, কিন্তু এটাতে আমাদের সেই যাওয়ার টার্গেটটা রয়েছে। সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ বলছে, গ্যাসের সরবরাহ সংকট কাটাতে অনুসন্ধান কূপ ডুপিটিলা 1, কৈলাসটিলা 9-এর জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। পাশাপাশি নতুন কূপ রশিদপুর 11, 13 এবং সিলেট 11 কূপের উন্নয়ন কাজও চলছে সমানতালে। ডুপিটিলা 1 এবং কৈলাসটিলা 9 এটা নিয়ে কিন্তু একটা খনন প্রজেক্ট চলমান আছে। এটারও ডিপিপি পাস হয়েছে। এটার এখন ল্যান্ড অ্যাকুইজিশন ফেজে, ল্যান্ড রিকুইজিশন অ্যাকচুয়ালি, এটা অনুসন্ধান কূপ দুটাই, এই দুটো অনুসন্ধান কূপে ল্যান্ড রিকুইজিশনের কাজ চলছে। এই 7টি অনুসন্ধান কূপের কাজ শেষ হলে দৈনিক 90 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানায় প্রতিষ্ঠানটি। 10-20 মিলিয়ন, 10X 20 মিলিয়ন এরকম টার্গেট আছে। সিলেট 11 এটার টার্গেট আছে 10, ডুপিটিলা 1 এবং কৈলাসটিলা 9 এটাও 10-10-20, তারপরে রশিদপুর 11, রশিদপুর 13 এগুলোতেও 10-10-20, মানে এইরকম আমাদের টার্গেটগুলো আছে। এছাড়াও কৈলাসটিলা 1, বিয়ানীবাজার 2, রশিদপুর 3 ও 7 নম্বর কূপের ওয়ার্কওভারের কাজ চলছে। কাজ শেষ হলে আগামী বছরের মধ্যেই আরও 40 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযোজন হবে জাতীয় গ্রিডে। কৈলাসটিলা 7 চলছে এবং বাকি 3টা পর্যায়ক্রমে চলবে। এছাড়াও আরেকটা কূপের ওয়ার্কওভার আমাদের হবে, সেটা হচ্ছে রশিদপুর 7, এটা একদম সবার শেষে, এই 4টা শেষ করার পরে গিয়ে ওইটা করবো, এই ধরনের একটা প্ল্যান আমাদের আছে। 5 বছর আগের তুলনায় সিলেট গ্যাসফিল্ডের উৎপাদন সক্ষমতা বেড়েছে 3.2 গুণ। প্রতিষ্ঠানটি বর্তমানে 15টি কূপের মাধ্যমে বার্ষিক 37,919 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। একই সাথে যোগান দিচ্ছে 38,672 ব্যারেল কন্ডেনসেট ও এনজিএল। গুলজার আহমেদ, এখন সিলেট। জামালপুরের চরাঞ্চলের ফেলে রাখা পতিত জমিতে দিন দিন ভুট্টার চাষ বাড়ছে। একদিকে অনুকূল আবহাওয়া, সাথে উৎপাদন খরচ কম এবং অধিক লাভের কারণেই ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরাও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভবিষ্যতে ভুট্টার চাষ এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিস্তারিত জানবেন জুয়েল রানার প্রতিবেদনে। দেশের পোল্ট্রি ও ফিড মিল খাতে ভুট্টার চাহিদা বেড়ে যাওয়ায় চরাঞ্চলের জমি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে চরের কৃষকদের মাঝে। বৈশাখের দুপুরের প্রখর রোদে জামালপুরের মাঠ জুড়ে হাসছে সোনালী ভুট্টার সারি। মাঠ থেকে স্বপ্নের ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত কৃষানীরা। জামালপুরের চন্দ্রার বাসিন্দা আব্দুর রহিম 2 বছর ধরে করছেন ভুট্টার চাষ। বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় ভালো লাভের কথা জানান তিনি। বিঘেতে 10-12 হাজার টাকা, 11,000 12,000 মতো খরচ, তাদের বিঘেতে প্রায় 30 মনের মতো ভুট্টা করে পাট করবো, পাট করে আবার ধান করবো, আবার এই ভুট্টাই হবে। ভুট্টার মধ্যে লাভ আছে, পাটের মধ্যে মোটামুটি লাভ আছে। শুধু আব্দুর রহিম নন, কম খরচে অধিক লাভ এবং বর্ষার আগেই ফসল ঘরে তোলার সুযোগ থাকায় এ অঞ্চলের অনেক কৃষক এখন ঝুঁকছেন ভুট্টা চাষে। বর্তমানে আমরা ভুট্টা চাষাবাদ করতেছি, ভুট্টার ফলন আমাদের বেশি এবং খরচও কম। বড় বড় পাড়ি আহে আইলে ওর কাছে আমি বিক্রি করি, মোটামুটি আর কি সংসার ভালোই চলে। খরচ 20,000, বেচছি 43,000, ধানের চেয়ে ফসল বেশি পাইছি। স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। জামালপুরের চর এলাকাগুলোতে ভুট্টার আবাদ হওয়ায় চরাঞ্চলের জমিগুলো ব্যবহৃত হচ্ছে, সেই সাথে কৃষকের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। ভুট্টার উৎপাদন খরচ কম, সেই সাথে বাজার মূল্য ভালো থাকায় ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
পতিত জমিতে নতুন সম্ভাবনার অর্থকরী ফসল হিসেবে এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভুট্টা, এমনটাই মনে করছে কৃষি বিভাগ। এখন জামালপুর। রাজধানীতে টাইগার নামে একটি বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ জব্দ সহ 4 জনকে আটক করেছে র্যাব। এদিকে বুধবার উত্তরার আবদুল্লাপুরে রাত 9টার দিকে অভিযান চালিয়ে অবৈধ মদ ও বিয়ার জব্দ করা হয়। উদ্ধার করা বেশিরভাগ মদই ছিল বিদেশি। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বারের মালিক। তবে এই সময় আটক করা হয় ম্যানেজার, ক্যাশিয়ার সহ 4 জনকে। অভিযান শেষে র্যাব জানায় দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। টাইগার বার নামক একটা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে অবৈধ বিদেশি মদ তারা বিপণন করছে এবং যার কোনো লাইসেন্স নাই। সত্য অনুসন্ধানে আমরা এখানে আসি, পরবর্তীতে তাদের পেপারস আমরা চেক করে আমরা জানতে পারলাম যে বাইরে এখানে যদিও লেখা আছে টাইগার বার, এটা হচ্ছে গিয়ে মূলত টাইগার এন্টারটেনমেন্ট লিমিটেড নামক একটা রেস্টুরেন্ট এবং তাদের রেজিস্ট্রেশনও আমরা নবায়ন করা পাইনি। কক্সবাজার মহেশখালী নৌপথে আধুনিক সি ট্রাক এসটি ভাষা শহীদ জব্বার আজ থেকে নিয়মিত যাত্রা শুরু করবে। এই কার্যক্রমের উদ্বোধন করবেন নৌ পরিবহন উপদেষ্টা। এর মধ্য দিয়ে বাঁশখালী দ্বীপের মানুষের যাতায়াতে যুক্ত হবে এক ধরনের নতুন গতি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সি ট্রাকটি দিনে কতগুলো যাত্রী পরিবহন করবে আর ভাড়া কত নির্ধারণ করা হয়েছে, এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কিনা আপনার থেকে জানতে চাই। অনেক এই সি ট্রাকটি প্রতিদিন 3 বার করে কক্সবাজার মহেশখালী নৌ রুটে যাতায়াত করবে। বিশেষত এখানে যে দেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ, নান্দনিক একটি দ্বীপ মহেশখালী, কক্সবাজারের এই দ্বীপী উপজেলা ঘিরে কিন্তু পর্যটকদেরও একটা বিশাল আকর্ষণ রয়েছে। এর বাইরে দ্বীপের 4 লাখ বাসিন্দা এখানে রয়েছেন। সব মিলে এই নৌ রুটে আসলে নতুন একটি মাত্রা যুক্ত করতে যাচ্ছে আজকের এই সি ট্রাক উদ্বোধনের মধ্য দিয়ে। এবং এটি ভাড়া এখন পর্যন্ত বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ভাড়াটি নির্ধারণ করা হচ্ছে, কক্সবাজার শহরের আমরা যে ঘাটটিতে অবস্থান করছি, এই ঘাটটিতে যেহেতু আপাতত এই ঘাট থেকেই সি ট্রাকটি মহেশখালীর উদ্দেশ্যে যাতায়াত করবে, সে কারণে এই ঘাট থেকে যারা যাতায়াত করবেন তাদের আজকে থেকে জনপ্রতি 40 টাকা ভাড়া আপাতত নির্ধারণ করা হয়েছে। এবং পরবর্তীতে যখন পার্শ্ববর্তী যে 6 নম্বর জেটি ঘাট এলাকা আছে, সেই জায়গাটি আসলে খনন কার্যক্রম শিগগিরই শুরু হবে। এরপর খনন কাজ হয়ে গেলে সি ট্রাকটি যখন সেই 6 নম্বর জেটি ঘাট থেকে চলাচল করবে মহেশখালীর উদ্দেশ্যে, তখন সেখান থেকে জনপ্রতি ভাড়া ধরা হবে 50 টাকা। আপাতত প্রতিদিন 3 বার করে এই সি ট্রাকটি মহেশখালীর উদ্দেশ্যে যাতায়াত করবে এবং 250 জন যাত্রী প্রতিদিন, প্রতি ট্রিপে 250 জন করে যাত্রী যাতায়াত করতে পারবেন। এবং এর মধ্য দিয়ে আসলে দ্বীপের যে 4 লাখ বাসিন্দা, তাদের একটি দীর্ঘদিনের আশা আসলে পূরণ হয়েছে। বিশেষত পর্যটকরা যেমন এই নৌ রুটে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হন, তেমনি একইভাবে এখানকার যারা দ্বীপবাসী রয়েছেন তারাও কিন্তু নানা সময় এখানে প্রচুর ভোগান্তির শিকার হন। বিশেষ করে স্পিড বোটের জন্য দীর্ঘ লাইন, চালকদের দুর্ব্যবহার এবং ঘাটে বর্জ্যীভূত অর্থ আদায়ের একটি, বিশেষ করে বিনা রসিদে অর্থ আদায়ের প্রবণতা, এই ধরনের ভোগান্তিগুলো থেকে আসলে পর্যটকরা মুক্তি পাবেন। এর পাশাপাশি দ্বীপের যে বাসিন্দা, বিশেষ করে অসুস্থ যারা রোগী কিংবা সাধারণ যারা যাত্রী, তারা অত্যন্ত নির্বিঘ্নে, বিশেষত বর্ষা মৌসুমে নিরাপদে যাতায়াত করতে পারবেন, সেটি তারা আশা করছেন। অনেক এই ছিল কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার মহেশখালী নৌ রুটে নতুন সি ট্রাক চালুর কথা রয়েছে আজ থেকে, সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটক নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তান একে অপরকে দুষছে। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি। পাকিস্তানের পতাকা পুড়িয়ে আন্দোলন করছে ভারতীয়রা। নিরাপত্তা ঝুঁকিতে জম্মু কাশ্মীরের পর্যটকদের বুকিং বাতিল হয়েছে 90%। সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। 25 ভারতীয় ও এক নেপালি নাগরিক হত্যার হৃদয় বিদারক এই ঘটনায় স্তব্ধ ভূস্বর্গ কাশ্মীর। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হতাহতদের পরিবারের সদস্যরা। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। ভারতীয় নিরাপত্তা সংস্থার ধারণা তাদের পেছনে হাত আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর। কাশ্মীরের এমন ভয়াবহ ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক পৌঁছেছে চরমে। হামলার দায় পুরোপুরি পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে ইসলামাবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। সিন্ধু পানি চুক্তি স্থগিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ আটারি ওয়াগা স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়া ভিসা বাতিল সহ পাকিস্তানিদের ভারত ছাড়তে 2 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তান হাই কমিশনের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. এদিকে পাকিস্তান হামলার নিন্দা জানিয়ে ভারতের দিকেই আঙুল তুলছে। এটিকে ভারতের চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলছে জম্মু কাশ্মীরের পাকিস্তান ভিত্তিক দলগুলো। এটি পূর্ব পরিকল্পিত এবং কাশ্মীর সমস্যা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ভারতীয় গোয়েন্দারা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাকিস্তান ভিত্তিক জম্মু কাশ্মীর মুক্তি ফ্রন্টের। अमेरिका का वाइस प्रेसिडेंट हिंदुस्तान में मौजूद है, तो ये हम समझते हैं कि ये एक रचाई गई साजिश है, मंसूबा है, ताकि फ्रीडम मूवमेंट ऑफ कश्मीर को मैलान किया जाए। तो এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারতের সাধারণ মানুষ। জম্মু কাশ্মীরের পর ভারতের পুনে, অমৃতসর ও চণ্ডীগড়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন বহু মানুষ। এ সময় তারা পাকিস্তান নিপাত যাক বলে স্লোগানও দেয়। भी किया है, बहुत गलत किया। ये समझ लो कि अगर जिसने भी इस काम को अंजाम दिया है उसकी भी खैर नहीं है। গোটা কাশ্মীর উপত্যকায় বিরাজ করছে থমথমে অবস্থা। নিরাপত্তার শঙ্কায় কাশ্মীর ছেড়ে যাচ্ছেন পর্যটকরা। দিল্লির একাধিক ট্রাভেল এজেন্সির তথ্য বলছে জম্মু কাশ্মীরের প্রায় 90% অগ্রিম বুকিং এরই মধ্যে বাতিল হয়ে গেছে। পর্যটন মৌসুমেও সেখানে এখন শুনশান নীরবতা। ভারত সফরের শেষ দিনে কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিকেলে পেহেলগাম শহরে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। 2008 সালের মুম্বাই বোমা হামলার পর ভারতের বেসামরিক নাগরিকদের উপর এটি সবচেয়ে বড় নৃশংস ঘটনা। তানভীর জানি, এখন বিশ্ব। এদিকে জিম্বাবুয়ের সাথে শেষ টেস্টের জন্য জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় ও তানভীর ইসলাম। সিলেটে 4 দিনেই জিম্বাবুয়ের কাছে হারের পর চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট হারের দিনেই ঘোষণা করা হয় চট্টগ্রাম টেস্টের জন্য স্কোয়াড। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন বিজয়। ধারণা করা হচ্ছে এই ডাক ঘরোয়া ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পুরস্কার। অন্যদিকে PSL খেলার জন্য আগে থেকেই ছাড়পত্র পাওয়ায় দ্বিতীয় টেস্টে থাকছেন না পেসার নাহিদ রানা। তার জায়গায় প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ঘরের মাঠে 1-0-তে পিছিয়ে থাকার পর চট্টগ্রাম টেস্টে জয়ের কোনো বিকল্প নেই শান্তদের। তাই সিরিজের শেষ টেস্টে বিজয় তানভীর 2 জোরেরই একাদশে থাকার সম্ভাবনা বেশি। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান। অবশেষে কুয়েটের উপাচার্য ও উপাচার্যকে অব্যাহতি। শিগগিরই সার্চ কমিটি গঠন করে নতুন নিয়োগ। কাতারের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব। বিনিয়োগের পরিবেশ উন্নয়নে জোর দিয়েছে বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। বেপরোয়া ব্যাটারি রিকশা তোয়াক্কা করে না আইন। ঢাকা গাজীপুরেই ভাড়া থেকে দিনে আয় 120 কোটি টাকা নিবন্ধনের আওতায় আনার দাবি। 37 বছর ধরে বাংলা রিকশা চালাই, কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি। পুলিশ প্রশাসনে কিছু কয় না, যেদিকে মন চায় এদিকে যায়। চাইলেই একজন 5টা রিকশা বের করে যে রিকশার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই।
রানা প্লাজা ধসের এক যুগেও শেষ হয়নি বিচার, শুধু স্মরণে সীমাবদ্ধ দিনটি। আন্দোলন ও আইনি প্রক্রিয়ার শ্রম অধিকার নিশ্চিতের দাবি। এবং পর্যটক হত্যায় পাকিস্তানকে অভিযুক্ত করল দিল্লি। বন্ধ সীমান্ত, স্থগিত পানি চুক্তি। ভারত ছাড়তে পাকিস্তানিদের 48 ঘন্টার নোটিশ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।